আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ। ইরান যুদ্ধ চায় না, হুমকির মুখে আত্মসমর্পণ করবে না। আলোচনা ব্যর্থ হলে ইরানে ইসরায়েলের হামলায় সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। তীব্র শীতে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা ব্যাহত। সম্ভাব্য নতুন যুদ্ধের পদধ্বনিতে সতর্ক মধ্যপ্রাচ্য। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের সমবেত হওয়ার খবর পাওয়া গেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এক প্রতিবাদ হিসেবে চিহ্নিত হচ্ছে। ইউরোপের বার্লিন থেকে শুরু করে লন্ডনের ট্রাফালগার স্কোয়ার, এমনকি প্যারিস এবং উত্তর আমেরিকার বিভিন্ন প্রধান শহরে প্রবাসী ইরানি এবং মানবাধিকার কর্মীরা রাস্তায় নেমে এসেছেন, যাদের মূল দাবি হল ইরানে চলমান পরিস্থিতির পরিবর্তন এবং সাধারণ নাগরিকদের বাক স্বাধীনতা নিশ্চিত করা। এই বিক্ষোভ শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে মানবিক মর্যাদা এবং স্বাধীনতার পক্ষে এক বিশাল জনসমুদ্রের গর্জন, যেখানে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছেন যেন তারা ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়ান। বার্লিনে আয়োজিত সমাবেশে প্রায় ৮০,০০০-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, যারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন এবং বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোর সুরাহা করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসী ইরানিদের এই বিশাল জাগরণ ইরান সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে, কারণ যখন দেশের বাইরে এত বড় পরিসরে সংগঠিত প্রতিবাদ হয়, তখন তা আন্তর্জাতিক মিডিয়া এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের বিক্ষোভের ছবি এবং ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে, যা ইরানের অভ্যন্তরে থাকা সাধারণ মানুষদেরও সাহস যোগাতে পারে বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই তাদের আত্মীয়-স্বজনদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তবুও তারা মনে করেন যে এখন চুপ করে থাকার সময় নয়, বরং বিশ্ব মঞ্চে নিজেদের আওয়াজ তুলে ধরার এখনই উপযুক্ত সময়। এই আন্দোলনের একটি উল্লেখযোগ্য দিক হল, এতে শুধুমাত্র ইরানি নাগরিকরাই নন, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থা এবং সাধারণ মানুষও সংহতি প্রকাশ করে যোগ দিয়েছেন, যা প্রমাণ করে যে এই বিষয়টি এখন আর শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক মানবাধিকার। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্ব্যর্থহীন বার্তা দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ চায় না, কিন্তু হুমকির মুখে তারা আত্মসমর্পণ করবে না। এই মন্তব্যটি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ইরানের সরকারি মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, দেশটির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করেছেন যে তারা কখনোই সংঘাত বা যুদ্ধের সূচনা করতে চান না এবং তারা সর্বদা প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে। কিন্তু একই সাথে তারা এও জানিয়ে দিয়েছেন যে যদি তাদের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার ওপর কোনো ধরনের আঘাত আসে, তবে তারা হাত গুটিয়ে বসে থাকবেন না। এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত একটি ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, যেখানে একদিকে তারা কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখছে, অন্যদিকে নিজেদের সামরিক প্রস্তুতির জানান দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই বার্তাটি মূলত পশ্চিমা বিশ্ব এবং তাদের আঞ্চলিক মিত্রদের প্রতি একটি সতর্কবার্তা, যেন কেউ মনে না করে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপের মুখে ইরান তাদের অবস্থান থেকে সরে আসবে। দেশটির প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ফোরামে বারবার উল্লেখ করেছেন যে কোনো জটিল সমস্যার সমাধান সম্ভব, কিন্তু সেই আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে এবং কোনো পূর্বশর্ত ছাড়া। এই যে আত্মসমর্পণ না করার মানসিকতা, এটি ইরানের দীর্ঘদিনের জাতীয়তাবাদের অংশ, যেখানে তারা বাইরের শক্তির কাছে মাথা নত করাকে জাতীয় সম্মানের পরিপন্থী মনে করে। বর্তমান ভূরাজনীতির প্রেক্ষাপটে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একদিকে যেমন পরমাণু আলোচনা নিয়ে অচলাবস্থা চলছে, অন্যদিকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে।
ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে এবং ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে, যা তাদের এই আত্মবিশ্বাসের মূল কারণ হতে পারে। তবে সাধারণ মানুষ চায় শান্তি। তারা মনে করে যে যুদ্ধের ফলে কেবল সাধারণ নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতি ভেঙে পড়ে এবং উন্নয়নের গতি স্থিমিত হয়ে যায়। তাই ইরানের নেতৃত্বের এই বক্তব্যের মধ্যে শান্তির আকুতি যেমন আছে, তেমনি আত্মরক্ষার অধিকারের কথাও জোরালোভাবে উচ্চারিত হয়েছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তবে ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলায় তারা সমর্থন দিতে পারে। এই খবরটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে, কারণ এতদিন যুক্তরাষ্ট্র বলে আসছিল যে তারা কূটনীতির মাধ্যমেই ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান চায়, কিন্তু এখন প্ল্যান বি বা বিকল্প পরিকল্পনার কথা প্রকাশ্যে আসায় পরিস্থিতির গুরুত্ব অনেক বেড়ে গেছে। পেন্টাগন এবং হোয়াইট হাউসের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে ওয়াশিংটন এবং তেল আবিব একমত হয়েছে যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, এবং এই লক্ষ্য অর্জনে যদি আলোচনার টেবিল ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপের বিষয়টি আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এই সমর্থনের বিষয়টি সরাসরি যুদ্ধের ঘোষণা না হলেও এটি ইরানের প্রতি একটি বিশাল চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই অবস্থান মূলত ইরানকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করার একটি কৌশল হতে পারে, কিন্তু এর ঝুঁকিও অনেক বেশি, কারণ যদি সত্যিই কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তবে তা শুধুমাত্র ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। অন্যদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরেই বলে আসছে যে তারা তাদের নিরাপত্তার স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, এবং যুক্তরাষ্ট্রের এই সবুজ সংকেত তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এ নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন আরেকটি নতুন যুদ্ধে জড়ানো আমেরিকার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। তবুও বাইডেন প্রশাসন তাদের মিত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই সমর্থনের কথা বলা হচ্ছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নতুন এক শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে প্রকৃতি। তীব্র শীতের কারণে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণ কৌশল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আধুনিক যুদ্ধব্যবস্থায় ড্রোন একটি গেম চেঞ্জার বা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া প্রযুক্তি হিসেবে পরিচিতি পেয়েছে, কিন্তু হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার ফলে এই ড্রোনগুলোর কার্যকারিতা এখন প্রশ্নের মুখে। ইউক্রেনের সামরিক বাহিনীর সূত্র এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে প্রচণ্ড ঠান্ডায় ড্রোনগুলোর ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যার ফলে এগুলো দীর্ঘ সময় আকাশে উড়তে পারছে না এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই অকেজো হয়ে পড়ছে। এছাড়াও বাতাসে আর্দ্রতা এবং তুষারপাতের কারণে ড্রোনের ডানা এবং সেন্সরগুলোতে বরফ জমে যাচ্ছে, যা সেগুলোর নিয়ন্ত্রণ এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ইউক্রেন তাদের নজরদারি এবং নিখুঁত আক্রমণের জন্য ছোট এবং মাঝারি আকারের ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু শীতের এই বৈরী আবহাওয়া তাদের সেই কৌশলগত সুবিধা কেড়ে নিচ্ছে। এর ফলে রাশিয়ার মিসাইল এবং ড্রোন হামলা ঠেকানো ইউক্রেনের জন্য আরও কঠিন হয়ে পড়েছে। মাঠ পর্যায় থেকে পাওয়া খবরে জানা গেছে অনেক সময় ড্রোন ওড়ানোর মতো পরিস্থিতিই থাকছে না, ফলে সৈন্যদের সনাতন পদ্ধতির ওপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের ঝুঁকির মুখে ফেলছে। এই শীত শুধু প্রযুক্তির জন্যই নয়, বরং ফ্রন্টলাইনে থাকা হাজার হাজার সৈনিকের জন্যও এক দুর্বিষহ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। গরম কাপড়ের অভাব এবং জমে যাওয়া পরীক্ষায় অবস্থান করা সৈন্যদের মনোবল ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন যে শীতের এই সময়টাতে যুদ্ধের গতি কিছুটা মন্থর হয়ে আসতে পারে, অথবা উভয় পক্ষই ড্রোন বাদে অন্য ভারী অস্ত্রের যেমন আর্টিলারি বা দূরপাল্লার মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিতে পারে। ইউক্রেন তাদের পশ্চিমা মিত্রদের কাছে শীতকালীন যুদ্ধের উপযোগী সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তির ড্রোনের জন্য আবেদন জানিয়েছে, যা প্রতিকূল আবহাওয়াতেও কাজ করতে সক্ষম। প্রকৃতির এই রুদ্র রূপ যুদ্ধের ময়দানে প্রযুক্তির সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অঞ্চল জুড়ে সতর্কাবস্থা এবং উদ্বেগ বিরাজ করছে।
সাম্প্রতিক ঘটনাবলী, পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক প্রস্তুতি সব মিলিয়ে মনে হচ্ছে যেন মধ্যপ্রাচ্য একটি বারুদের স্তূপের উপর বসে আছে, যেখানে একটি ছোট্ট ভুল বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে। সৌদি আরব, জর্ডান, মিশর এবং কাতার সহ প্রতিবেশী দেশগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা আশঙ্কা করছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে বা অন্য কোনো পক্ষের মধ্যে সংঘাত শুরু হলে তার আজ তাদের গায়েও লাগবে। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো যদি যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তবে তা শুধুমাত্র আঞ্চলিক অর্থনীতি নয়, বরং বিশ্ব বাণিজ্যের জন্য বিপর্যয় ডেকে আনবে। এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে এবং আন্তর্জাতিক শক্তির সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে দিয়েছে, যাতে যে কোনো মূল্যে উত্তেজনা প্রশমন করা যায়। সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করছে। তারা দেখছে যে গাজা এবং লেবাননের সংঘাতের এশ কাটতে না কাটতেই নতুন করে বড় যুদ্ধের দামামা বাজছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি, যেখানে সরাসরি দেশগুলো যুদ্ধে না জড়িয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে একে অপরের ওপর আঘাত হানতে পারে। জাতিসংঘের পক্ষ থেকেও বারবার সংযত থাকার আহ্বান জানানো হচ্ছে, কারণ এই অঞ্চলে আরেকটি যুদ্ধ সামাল দেওয়ার মতো মানবিক বা অর্থনৈতিক সক্ষমতা এখন বিশ্বের নেই। পর্যটন শিল্প থেকে শুরু করে তেলের বাজার সবকিছুই এখন এক অনিশ্চয়তার দোলাচলে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, তেলের দামের ওঠানামা শুরু হয়েছে, যা এই অস্থিরতারই একটি ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের এই থমথমে পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কতটা ভঙ্গুর হতে পারে। তবে আশার কথা হল, আন্তর্জাতিক সম্প্রদায় এখনও হাল ছাড়েনি এবং তারা পর্দার আড়ালে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করব নীতি নির্ধারকদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা যুদ্ধের পথ পরিহার করে শান্তির পথেই হাঁটবেন।